কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমাদের আজকের ঘটনা যদি পুরোটা না শুনেন তাহলে ঘটনাটি বুঝতে অসক্ষম হবেন, তাই অনুরোধ থাকলো পুরো ঘটনাটি শোনার জন্য। আমাদের আজকের ঘটনাটি ৯০-এর দশকের শেষের দিকে। তৎকালীন যশোর কেন্দ্রীয় কারাগারের ৪ নম্বর সেলের এক কোণে ঠাঁই হয়েছিলেন এক রহস্যময় কয়েদির। জেলের খাতায় তার নাম লেখা ছিল মদন তান্ত্রিক। আসল নাম ছিল মদন কুমার আচার্য। তার ঠিকানা ছিল সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর এলাকার এক নির্জন গ্রামে। ওই মদনতান্ত্রিকের অপরাধ ছিল বীভৎস। সে কোনো সাধারণ খুনি ছিল না, সে ছিল শ্মশান সাধক, যার বিরুদ্ধে অভিযোগ ছিল নিজ গ্রাম থেকে শিশুদের অপহরণ করে বলি দেওয়ার। ওই মদনতান্ত্রিকের চেহারায় একটা অদ্ভুত বিভীষিকা ছিল। তার চোখের মণি ছিল অস্বাভাবিক বড় এবং রক্তবর্ণ। বলা হতো সে দিনের বেলায় কখনো চোখের পাতা ফেলত না, এবং রাতের বেলা নাকি ঘুমাতও না ঠিক মতে। সারা রাত সে যজ্ঞ করে কাটাতো এবং সারা দিন সে এক পলকে তাকিয়ে থাকতো। তার শক্তি সম্বন্ধে জেলের ভেতরে গুঞ্জন ছিল যে সে নাকি ছায়াসিদ্ধি লাভ করেছে, অর্থাৎ সে অন্যের ছায়ার উপরে পা রেখে সেই মানুষকে নিয়ন্ত্রণ করতে পারত। জেলের কয়েদিরা তো বটেই, এমনকি কড়া মেজাজের কারারক্ষীরাও তার সেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভয়ে তসবিহ বা জপমালা গুনতেন। মদনতান্ত্রিকের সেলের ভেতরে কোনো আলো জ্বালানো যেত না। বাতি দিলেই নাকি তা কিছুক্ষণ পর থেকেই নিজে থেকেই ফেটে যেত। গভীর রাতে সেল থেকে কোনো মানুষের গলার শব্দ নয়, বরং শেয়ালের ডাক আর হাড় চিবানোর মতন কটকট শব্দ নাকি ভেসে আসতো। ওই ঘটনার শুরু হয় যখন নতুন একজন জেল সুপার, যিনি এই সব অলৌকিক বিষয় বিশ্বাস করতেন না, তিনি ওই মদনতান্ত্রিককে সাধারণ কয়েদির মতো কাজ করানোর নির্দেশ দেন। তখন মদনতান্ত্রিক শুধু একবার তার সেই রক্তবর্ণ চোখ দিয়ে জেল সুপারের দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিলেন, সাহেব, খাঁচার ভেতরে বাঘ বেঁধে রাখা যায়, কিন্তু ছায়া বাঁধা যায় না। সেই রাতেই জেলের ৪ নম্বর ব্লকে এক অভাবনীয় ঘটনা ঘটে। মাঝরাতে হঠাৎ করে জেলের সমস্ত তালা একসাথে খোলার শব্দ হতে থাকে। কোনো চাবি ছাড়াই লোহার গেটগুলো ক্যাচক্যাচ শব্দে খুলে যাচ্ছিল মনে হচ্ছিল সবার কাছে। ডিউটিরত সেন্ট্রিরা স্তম্ভিত হয়ে দেখেন মদনতান্ত্রিক তার সেলের ভেতরে বসে নেই, বরং সেলের দেয়াল জুড়ে তার একটি বিশাল ছায়া নড়াচড়া করছে। অথচ সেলের ভেতরে কোনো আলোর উৎস ছিল না। সবচেয়ে ভয়ানক ব্যাপারটি হলো, পরদিন সকালে যা ঘটে তা দেখে সবাই আতঙ্কিত হয়। সেই জেল সুপারের যখন তার সরকারি বাংলোয় আয়নার সামনে দাঁড়ান, তিনি নাকি দেখতে পান যে আয়নায় তার নিজের কোনো প্রতিচ্ছবি নেই। তার শরীর আছে, কিন্তু আয়না বা মাটিতে কোনো ছায়া নেই। আর ঠিক সেই মুহূর্তে কারাগারের ভেতর থেকে খবর আসে মদনতান্ত্রিকের সেলের দেয়ালে একটি নতুন মানুষের ছায়া জীবন্ত হয়ে নড়াচড়া করছে। জেল সুপার তখন উন্মত্ত প্রায়। নিজের ছায়া হারিয়ে তিনি অনুভব করলেন তার শরীরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। অন্যদিকে কারাগারের ৪ নম্বর সেলের ভেতর থেকে এক বিকট অট্টহাসি ভেসে আসছিল। মদনতান্ত্রিক তখন ধ্যানে বসেছে। তার সামনে মেঝেতে পড়ে আছে একটি মৃত কাক, যার কলিজাটা রহস্যজনকভাবে বাইরে বের করা। কারাগারের ভেতর অলৌকিক তাণ্ডব। রাত যখন গভীর হতো, তখন নাকি কারাগারের প্রহরীরা লক্ষ্য করতেন যে জেলের ভেতরের কুকুরগুলো করুণ সুরে কাঁদতে শুরু করে। ওই দিন হঠাৎ করেই পুরো কারাগার চত্বরে এক পচা লাশের গন্ধ ছড়িয়ে পড়ল। ৪ নম্বর ব্লকের ডিউটিরত কারারক্ষী হাবিলদার কুদ্দুস সাহেব দাবি করেন যে তিনি দেখেছিলেন মদনতান্ত্রিকের সেলের ভেতরে কোনো মানুষ নেই, বরং দুয়ার মতো
কালো একটি অবয়ব দেয়াল দিয়ে বেয়ে ছাদে উঠে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই জেল সুপারের বাংলোয় চিৎকার শোনা গেল। সুপার সাহেব অনুভব করলেন কেউ যেন অদৃশ্য হাতে তার গলা চেপে ধরেছে, কিন্তু দেওয়ালের দিকে তাকিয়ে দেখলেন তিনি মদনতান্ত্রিকের সেই বিশালাকার ছায়াটি তার ঘরের দেয়ালে ফুটে উঠেছে, এবং সেই ছায়াটি আসলে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে। মদনতান্ত্রিকের এই ক্ষমতার মূলে ছিল কাল ভৈরব সাধনা। সে জেলের ভেতরে বসেই নিজের আত্মাকে শরীর থেকে আলাদা করে শুকনো শরীর বা ছায়ার মাধ্যমে বিচরণ করাতে পারত। জেলের ডায়েরিতে উল্লেখ আছে যে সেই রাতে নাকি জেলের পাগলা গন্টি, মানে বিপদ সংকেত যেটাকে বলা হয়, নিজে থেকেই নাকি বাঁচতে শুরু করেছিল। কারা কর্তৃপক্ষ যখন মরিয়া হয়ে মদনতান্ত্রিকের সেলে ঢুকল, তারা দেখল এক বীভৎস দৃশ্য। তান্ত্রিকের শরীরটা মাটির কয়েক ফুট উপরে শূন্যে ভাসছে, তার মুখ দিয়ে গোল গোল করে নীল রঙের ফেনা বের হচ্ছে। সে বিড়বিড় করে বলছিল, ছায়া যার কবজায়, প্রাণ তার পায়ে। জেল সুপার ততক্ষণে তার বাংলোয় জ্ঞান হারিয়েছেন। তার নাড়ি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। উপায়ান্তর না দেখে জেলের পুরনো এক কয়েদি, যে নিজেও টুকটাক জানত, সে পরামর্শ দিল যে মদনতান্ত্রিকের শরীরে যদি লোহা ছোঁয়ানো যায় তবেই এই জাদু কাটবে। কয়েকজন সাহসী রক্ষী মিলে অনেক কষ্টে একটি লোহার রড দিয়ে তান্ত্রিকের শরীরে আঘাত করতেই এক বিকট চিৎকার দিয়ে সে মাটিতে আছড়ে পড়ল। পরদিন ভোরে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। ওই মদনতান্ত্রিকের সেই সেলে কেবল তার কঙ্কালসার মৃতদেহ পড়ে আছে, যেন কেউ তার শরীরের সমস্ত শক্তি, রক্ত আর মাংস শুষে নিয়েছে। মাত্র কয়েক ঘন্টায় অদ্ভুতভাবে তার মৃত্যুর সাথে সাথেই জেল সুপার সুস্থ হয়ে উঠলেন এবং তার ছায়া পুনরায় ফিরে এলো। তবে ঘটনা এখানেই শেষ নয়। সাতক্ষীরার শ্যামনগরের মদনতান্ত্রিকের যে ঠিকানায় খবর পাঠানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে মদনতান্ত্রিক আরও 3 বছর আগেই মারা গেছে। তাহলে যশোর জেলে যে কয়েদি 3 মাস ধরে বন্দি ছিল, সে আসলে কে ছিল? জেলের নথিপত্র ঘেঁটে দেখা গেল মদনতান্ত্রিকের আঙুলের ছাপ বা ছবির সাথে সেই কয়েদির কোনো মিল নেই, অথচ সবাই তাকে মদনতান্ত্রিক হিসেবেই চিনত। যশোর কারাগারে সেই 4 নম্বর সেলটি আজও অভিশপ্ত বলে মনে হয়। অনেকে রাত হলে শুনতে পান নাকি যে শেয়ালের ডাক, শিকল টানার শব্দ এখনও নাকি শোনা যায়। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত কোনো কয়েদিকে একা নাকি ওই সেলে রাখা হয় না। মদনতান্ত্রিকের সেই ছায়া নাকি আজও জেলের দেয়ালে মাঝে মাঝে ফুটে ওঠে। এই ধরনের ঘটনাগুলো মূলত লোকচক্ষুর অন্তরালে থাকা বিভিন্ন কারা নথিপত্র, জেলখানায় কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের স্মৃতিকথা এবং তৎকালীন স্থানীয় সংবাদপত্রের আর্কাইভ থেকে সংগৃহীত এই ঘটনা। প্যারাসাইকোলজিক্যাল আর্কাইভ বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন পুরনো কারাগারে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ওই প্যারাসাইকোলজিস্টরা এসব ঘটনা নিয়ে গবেষণা করেন এবং তাদের বিভিন্ন গবেষণাপত্রে এই মদনতান্ত্রিক ও তার ছায়াসিদ্ধির মতন ঘটনা উল্লেখ করেন। কারা কর্মকর্তাদের জবানবন্দি থেকেও কিন্তু এই ঘটনার উৎপত্তি ঘটে। যেমন অনেক সময় উচ্চপদস্থ পুলিশ বা জেল কর্মকর্তারা তাদের অবসরের পর আত্মজীবনী বা ডায়েরি লেখেন। সেখানে তারা এমন অনেক ঘটনার কথা স্বীকার করেন যা তার চাকরিকালীন অবস্থায় অফিসিয়াল সিক্রেসির কারণে জনসমক্ষে প্রকাশ করতে পারতেন না। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনারা শেয়ার করুন। শেয়ার করে পাঠিয়ে দিন আপনার প্রিয় মানুষদের কাছে এই ঘটনাটি। আর ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ঘটনা নিয়ে কাল আপনাদের মাঝে আবারও ফিরে আসবো। তো
তো লিসেনার্স, তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।